এই যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, মানে এরম ভাবে চললে খুবই মুশকিল। মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় এলে আমাদের পশ্চিমবাংলাটা আর পশ্চিমবঙ্গ থাকতো না। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের স্টেট গুলো, সেভেন সিস্টার্স, একসাথে মার্চ করে নেওয়াটাই এদের একমাত্র একটা বড় প্ল্যানিং এর মধ্যে ছিল। আমরা কোনোভাবেই পশ্চিমবঙ্গকে আর নর্থ ইস্টকে ধরে রাখতে পারতাম না। ডিপ স্টেট এদেরকে এজেন্ট হিসেবে ব্যবহার করে যে কাজ করছিল পরোক্ষভাবে। কখনো কখনো মনে হয় যে যারা অতিরিক্ত অর্থবান বা প্রভাবশালী তাদের জন্য এক রকমের আইন, যারা সেটা নয় সাধারণ মানুষের জন্য বা গরিবের জন্য আরেক রকম আইন। এই জাজমেন্ট গুলোই যদি অন্য একজন সাধারণ মানুষ হতো তাহলে কি এটা হতো? অভিষেক ব্যানার্জির মতো লোকেদের কোনো অর্ডার দেওয়ার আগে বিচারপতি, আমার মনে হয় তার আগে নিজেরাই ভয় থাকেন কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয়। কেউ ফাইল চুরি করে ইডির মানে সমস্ত ডেটা চুরি করে নিয়ে গিয়ে এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়ান। কেউ পুরো যত টাকা পয়সা অর্থ সবকিছু বিদেশে ট্রান্সফার করে নিয়ে গিয়ে এখনো তাকে রক্ষা কবচ পেয়ে যান। দুর্ভাগ্যজনক। এটা ভাবা ঠিক না মমতা ব্যানার্জি কাউকে নিজেকে বলি দিয়ে কাউকে ইয়ে করবে। মমতা ব্যানার্জির মতো স্বার্থপর ব্যক্তিত্ব কম আছে। মমতা ব্যানার্জিও যদি প্রয়োজন পড়ে অন্যকে বলি দিয়েই নিজে, এতজনকে তো অলরেডি বলি দিয়েই দিয়েছে। এই ইয়েতে থাকা অবস্থায় যত স্ক্যাম হয়েছে, ওনার জন্য কম লোক জেল খেটেছে। মমতা ব্যানার্জি বরাবরই অন্যকে বলি দিতে ব্যস্ত থাকে। মমতা ব্যানার্জি নিজে স্যাক্রিফাইস করে অন্যকে পথ করে দেবেন, অতটা বোকা নন। মানে বিচারক কি রায় লিখছে সেটাও চুরি করে দেখা। এরা পরীক্ষার খাতাতেও চুরি করে লিখতো, তারপরে ফাইলও চুরি করেছে, ডেটা চুরি করেছে, ল্যাপটপ চুরি। এখন বিচারকের কি জাজমেন্ট লিখছে সেটাও চুরি। এখানে চিফ ইঞ্জিনিয়ারও আছে, তার মধ্যে যা লেবার আছে তাদের লেবারদের অ্যারেস্ট করলে বলেই তো কার ইনস্ট্রাকশনে করেছে। যারা কন্ট্রাক্টর নিশ্চয়ই তাদের নামই বলতো, কে ইনস্ট্রাকশন দিয়েছে। তাকে জিজ্ঞেস করলেই নিশ্চয়ই ইঞ্জিনিয়ারের নাম বলতো, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে পুলিশের নাম বলতো, সিপি বা কোনো ডিসির নাম বলতো, ডিসি কে জিজ্ঞেস করলে সিপির নাম বলতো, সিপি কে জিজ্ঞেস করলে মমতা ব্যানার্জির নাম বলতো। এর জন্য তো এত কিছু ভাবতে হয় না। ওই তদন্ত চলবে, কিন্তু আমি তো অনেক তদন্ত নিজে করে এসেছি। তদন্তের এটা হওয়া উচিত ছিল আউটকাম, যেটা হয়নি। ভেঙে ফেলে সবকিছু সুন্দর করে এভিডেন্স ডিস্ট্রয় করে তারপরে দিয়েছে ইয়ের কাছে, সিবিআর কাছে। সিবিআই হয়তো করতে পারছে না, কিন্তু সিবিআই এটা করণীয় ছিল, তাহলেই মমতা ব্যানার্জি ধরা পড়ে যেত। নমস্কার, দেবাশিসের ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই বলবো, মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ এবং এসএসবির জন্য ১১২৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত এবং আরো ২৯ একর জমির অর্থ পেলেই পরের দিনই অনুমোদনের আশ্বাস। এই প্রশাসনিক তৎপরতা কি সীমান্ত নিরাপত্তার একদম বাংলায় নতুন মডেল এবং আগের সরকারের তুলনায় কাজের গতির স্পষ্ট পার্থক্যের ইঙ্গিত? দাদা, এবং সবার আগে দেশ, মানে নেশন কামস ফার্স্ট। দেশ যদি সুরক্ষিত না থাকে পুরো আপনার ব্যবস্থাটাই দুর্বল হয়ে পড়বে। এই পূর্ববর্তী সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার সময় সব থেকে বেশি ডিস্টার্ব করেছিল যাতে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র না হয়। তার জন্য বর্ডারে ফেন্সিং দিতে দেয়নি, বাইরে থেকে অনুপ্রবেশ করিয়েছিল, জঙ্গি, রোহিঙ্গা থেকে আরম্ভ করে সব ধরনের অনুপ্রবেশকারীকে ডেকে নিয়ে এসেছিল এবং দেশকে পুরোপুরি একটা পোরাস করে রেখেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের সাথে বর্ডার ২০০০ কিলোমিটারের বেশি আছে। তার মধ্যে কিছু এমন নদীপথ আছে যেখান দিয়ে আপনি ফেন্সিং করতে পারবেন না। বাকি যেটা ল্যান্ড বর্ডার আছে সেটা কিন্তু যদি ঠিকমতো আপনি গার্ড না করেন, প্রত্যেক সময় দেখা গেছে যে এই বছরের পর বছর ধরে যেটা সিপিএম শুরু করে গিয়েছিল সেটা আলটিমেটলি গিয়ে তৃণমূল সরকার এটার একদম হাইয়েস্ট পিকে পৌঁছে দিয়েছিল এবং এটাই ওদের ভোট ব্যাংক ছিল। এবং কত অনুপ্রবেশ ঘটেছে এবং কতজন যে অবৈধভাবে ঢুকেছে এবং নাম চেঞ্জ করে এসছে, আর এখানে এসেও যে বিভিন্ন ভুয়ো বা নাম বাড়িয়ে বিভিন্ন কিছু বানিয়ে নিয়েছে সমস্ত পরিচয়পত্র, সেটা সহজেই অনুমেয়। একটা কথাই বলতে পারি যে এটা খুব সহজ ব্যাপার নয়। এটাকে রোধ করার জন্য আমাদের এখনকার যে সরকার রয়েছে এটা
সরকারে অনেক আসার আগেই আমাদের একটা ঘোষিত নীতি ছিল যে বর্ডারকে পুরোপুরি ফেন্সড করে ফেলবো। তার জন্য এবং নিরাপত্তাটা সবার আগে সর্বাধিকার দেওয়া হয়েছিল। এর জন্য আসার ৪৫ দিনের মধ্যেই দেখেছেন কতটা কাজ করে নিয়েছে। আর এখন যে গতিতে কাজ চলছে আমার মনে হয় খুব শীঘ্রই আমরা আমাদের ভারতবর্ষের পূর্ব দিককে সুনিশ্চিত নিরাপত্তার জায়গায় দেখতে পাবো। দেবাশিস দা, ফোন করলেই পারমিশন পাওয়া যায়, চিঠি তো পরে যায়। অমিত শাহের এই মন্তব্য এবং শুভেন্দুজি আমার বন্ধু, আমি ওকে বুঝি, এই বক্তব্যগুলি কি সত্যি শুভেন্দু অধিকারীর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতি একটা কেন্দ্রের আস্থা এবং কেন্দ্র রাজ্যের সমন্বয়ের নতুন বার্তা নাকি? অবশ্যই, কারণ মাননীয় শুভেন্দু অধিকারীজিকে অমিত শাহজি মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন, তার প্রধান কারণ হচ্ছে উনি ওই খুব দ্রুত যাতে কাজটা করতে পারে এবং সিদ্ধান্তহীনতায় না ভোগেন, এবং পূর্ববর্তী সরকার যেভাবে বিভিন্নভাবে পলিসিগত ব্যাপারে ডুবিয়ে দিয়ে গেছে সেটা না হয় যাতে এমন একটা বলিষ্ঠ লোক থাকে যে পিছুটানহীন লোক, সে সব মানে খুব দৃঢ়ভাবে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারে। সরকার চালাতে গেলে এখন বিশেষ করে এখনকার আঙ্গিকে যে ধরনের সামাজিক নিরাপত্তা, তারপরে আপনার আর্থিক নিরাপত্তা থেকে আরম্ভ করে সব ধরনের নিরাপত্তা দরকার এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার এবং সেটা বাস্তবায়ন করা দরকার, প্রশাসনকে ঠিক করা দরকার। এই পুরো আঙ্গিকে দাঁড়িয়ে যিনি এই কাজটা পারতেন, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় অমিত শাহজি তাকেই বেছেছেন। এটা হওয়ার ফলে কি হয়েছে, একটা মানে কেন্দ্র রাজ্যের যে কাজের গতি একটা খুব বলতে পারেন যে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বা একটা দুজনেই একটা গতি পেয়েছে। মানে কেন্দ্রীয় সরকারের সাথে এতদিন রাজ্য সরকার তাল মিলিয়ে চলতে পারেনি। এই প্রথমবারে সরকার এই পুরো ব্যাপারটাকে এমন ভাবে ধরেছে যাতে বাকিরাও বাধ্য হয়েছে তাল মিলিয়ে কাজ করতে। ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাছার যথেষ্ট কারণ ছিল, সরকারও কিন্তু সেই দিকে এগিয়ে চলেছে। দেবাশিস দা, অমিত শাহর বক্তব্যে অনুপ্রবেশ বন্ধ করা, যেটা আপনিও বললেন অনুপ্রবেশ নিয়ে প্রথমেই, অনুপ্রবেশ বন্ধ করা এবং সীমান্তের নিরাপত্তাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কাঁটাতারের জন্য জমি নিয়ে দীর্ঘদিনের জটিলতা শুভেন্দু অধিকারী যে সরকার তা দ্রুত মেটাতে পারলে কি সত্যি সীমান্ত নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে এবং মমতার সরকার ফের ক্ষমতায় এলে এই ক্ষেত্রে কতটা ঝুঁকি তৈরি হতে পারে? মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় এলে আমাদের পশ্চিমবাংলাটা আর পশ্চিমবঙ্গ থাকতো না। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের স্টেট গুলো, সেভেন সিস্টার্স একসাথে মার্চ করে নেওয়াটাই এদের একমাত্র একটা বড় প্ল্যানিং এর মধ্যে ছিল। আমরা কোনোভাবেই পশ্চিমবঙ্গকে আর নর্থ ইস্টকে ধরে রাখতে পারতাম না। ডিপ স্টেট এদেরকে এজেন্ট হিসেবে ব্যবহার করে যে কাজ করছিল পরোক্ষভাবে। আর ২ নম্বর কথা হচ্ছে যে যেহেতু দেশকে একদম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা দরকার এবং ইস্টার্ন সাইড এবং নর্থ ইস্ট অনেকটা অংশ পোরাস ছিল, সেই জায়গাটাকে সিকিউর করার জন্য প্রত্যেকটা স্টেপস কিন্তু দেখবেন গত কয়েক বছরে নেওয়া হয়েছে অত্যন্ত বলিষ্ঠভাবে। এক্সেপ্ট বেঙ্গল, বেঙ্গলে নতুন সরকার হয়েছে, বিজেপি সরকার হয়েছে, সেই জন্য খুব দ্রুত কাজ এগিয়ে চলেছে। আমরা আশা করছি এবছরের মধ্যেই পুরোপুরি বর্ডার ফেন্সিং এর কাজ, জমি অধিগ্রহণ থেকে বর্ডার ফেন্সিং পুরোটাই সম্পন্ন হয়ে যাবে। দেবাশিস দা, সেবাশ্রয় দুর্নীতি মামলায় এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেবাশ্রয় দুর্নীতি সহ মোট ৩টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আপাতত ১১ই সেপ্টেম্বর পর্যন্ত এই ৩টে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। আপাতত যে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত ৩টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে এই যে তিনি জানালেন, মানে এতে তো শুক্রবার একদম মামলার শুনানিতে উত্তপ্ত হয়ে উঠল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস। আমরা নিজেরা দেখলাম সেখানে মামলার নথি না দেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম রক্ষা কবচ দেওয়ায় তুমুল বিরোধিতা করছে রাজ্য। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের একটা বক্তব্য ছিল যে শুধু এই এজলাসই নয়, হাইকোর্টের অন্য এজলাস এমনকি বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে। গত মে মাস থেকে এই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনতে গিয়ে অন্য মামলায় সময় দেওয়া হচ্ছে না, তাই ১১ই সেপ্টেম্বর পর্যন্ত এই মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হলো। ৭ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। কি বলবেন, মানে
কোন দিকে যাচ্ছে বিচার ব্যবস্থার দিক? বিচারের বাণী নিভৃতে কাঁদে বলে একটা কথা আছে। এর থেকে তো বেশি কিছু বলা যাবে না, কারণ আমরা বিচার ব্যবস্থার উপরে কোনো কমেন্ট করার অধিকারী নই। আমরা আমাদের নিজেদের ওপিনিয়নটা জানাতে পারি। একটা কথাই বলতে পারি যে কখনো কখনো মনে হয় যে যারা অতিরিক্ত অর্থবান বা প্রভাবশালী তাদের জন্য এক রকমের আইন, যারা সেটা নয় সাধারণ মানুষের জন্য বা গরিবের জন্য আরেক রকম আইন। এই জাজমেন্ট গুলোই যদি অন্য একজন সাধারণ মানুষ হতো তাহলে কি এটা হতো? সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। আর অভিষেক ব্যানার্জি বা এই তাদের যে কনসার্ন যে ব্যাপারগুলো রয়েছে, অন্যান্য যে লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে মানে এত বেশি সুযোগ না, মানে তারা পান। আমাদের যে কত ও, নেতা কর্মী এবং ও, সাধারণ মানুষ ও নিরপরাধ মানুষ জেল খেটেছেন, যাদের কোনো দোষও ছিল না, সেগুলো প্রমাণও হয়নি কোনোদিন। আর সব থেকে বড় কথা, তাদের কোনো সুযোগও দেওয়া হয়নি। আর মহামান্য উচ্চ আদালত কেউ শোনেওনি তাদের কথা। উচ্চ আদালত দিয়েছে, এটাকে নিয়ে কিছু তো বলার নেই। তবে আমার মনে হয় যে এই ব্ল্যাঙ্কেট অর্ডার দেওয়াটাও একটা খুব মারাত্মক প্রবণতা। আমি বলবো দেবাশিস দা, আগের মুখ্যমন্ত্রী এই যে এসএসবির অনুষ্ঠান হলো, সেখানে তো আমন্ত্রণ গ্রহণ করেননি বলে একদম স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে তিনি আমন্ত্রণ করা সত্ত্বেও সেই আমন্ত্রণ রক্ষা করেননি। আর শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা, এই দুই ঘটনাকে পাশাপাশি রেখে কি বলা যায় যে সীমান্ত নিরাপত্তা এবার রাজ্য সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যু হতে চলেছে? সেটা তো রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। একটা কথাই বলতে পারি যে আগের মুখ্যমন্ত্রী দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতেন, মানে যেটাই মনে হতো যে এক্ষেত্রে দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে উনি তারই এগেনস্টে যেতেন। এই প্রবণতাটা উনি মানে এমন ভাবে একটা মাত্রায় নিয়ে এসেছিলেন যে কখনো মনে হতো, মাঝে মাঝে মনে হতো যে উনি কি সত্যি ভারতবর্ষের একজন নাগরিক বা ভারতবর্ষের একজন নেতা। কখনো মনে হতো যে ওই আহ, মানে তার সমস্ত সাপোর্ট কিন্তু বাংলাদেশ বা জামাত থেকে, মানে আর ওদিকে পাকিস্তান অ্যান্ড লস্কর ই তৈবার লোকজনের থেকে আসতো। তো উনি অরিজিনালি কোন দেশের নাগরিক বা ওনার পূর্ব পরিচয় কি, এটা নিয়ে আমার সন্দেহ হয়। মানে খুবই বিতর্কিত চরিত্র মমতা ব্যানার্জি। আর সব থেকে বড় কথা যে যে ধরনের উনি বিহেভ করতেন, দেশের সেনাবাহিনীকে আক্রমণ করা, প্যারামিলিটারি ফোর্সের এগেনস্টে কেস করানো, মিথ্যা কেস, এবং তাদের অসম্মান করানো, তাদের রেড করিয়ে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া, মানে যুদ্ধটা উনি ঠিক কার এগেনস্টে করছিলেন? দেশের বিরুদ্ধে উনি বিদেশি শক্তির জন্য লড়াই করছিলেন। কিছু বলার নেই, মানে এ ধরনের মানুষজন যত কম থাকবেন দেশের জন্য তত ভালো। আমরা দেখলাম যে রীতিমতো রাজ্য আগে এই সুরক্ষা নিয়ে আপত্তি না তুলে এখন তারা নতুন করে প্রত্যাহারের আবেদন করলো। এর পেছনে কি নতুন কোনো তথ্য বা পরিস্থিতি তৈরি হয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী এই যে ব্যক্তিগত সমন্বয়, সে নীতিকে আরো শক্তিশালী কি করতে পারে? কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন যেটা নিয়ে আপনি কথা বলছেন, এই প্রত্যাহারের দাবিতে রাজ্য ফের হাইকোর্টে গেল এবং রাজ্যের এই নতুন আবেদনের আইনি ভিত্তি কতটা শক্তিশালী আপনি মনে করেন? দেখুন, রাজ্যের মানে যেটা আবেদন যথেষ্ট শক্তিশালী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার কোর্ট কতটা ওটাকে মানবে সেটা আমার খুব একটা সন্দেহ আছে। আর আবার বলছি যে অভিষেক ব্যানার্জির মতো লোকেদের কোনো অর্ডার দেওয়ার আগে বিচারপতি, আমার মনে হয় তার আগে নিজেরাই ভয় থাকেন কিনা আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে। আর এতদিন অবধি যেসব কাণ্ড ঘটিয়ে এসছেন, তারপরেও যে অর্ডার পেয়ে যান, মানে এরা আইনও মানে না। যতবার হাইকোর্ট অর্ডার দিয়েছে, হাইকোর্টের বিচারপতিকে বিভিন্ন অপমান করে তার বাড়িতে পোস্টার লাগাতে লোক দৌড়েছে, লাগিয়েছে। এবং মানে যতখানি ইয়ে করা যায়, আমার মনে হয় হেনস্থাও করার হলে কোর্টে গিয়ে তার দলের লোকজন হেনস্থা করতো, কোর্ট চলতে দিত না, যা খুশি তাই মন্তব্য করে যেত। তারপরেও আবার বলছি যে এই যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, মানে এরম ভাবে
চললে খুবই মুশকিল, মানে কাউকে কখনো আমার মনে হয় না ভবিষ্যতে সেই ধরনের অপরাধী তারা কোনোদিন শাস্তি পাবে বলে। আহ, আহ, কারা? এই আমাদের যারা অত্যন্ত প্রভাবশালী, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মতো লোকজন, কেউ ফাইল চুরি করে ইডির মানে সমস্ত ডেটা চুরি করে নিয়ে গিয়ে এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়ান, কেউ পুরো যত টাকা পয়সা অর্থ সবকিছু বিদেশে ট্রান্সফার করে নিয়ে গিয়ে এখনো তাকে রক্ষা কবচ পেয়ে যান, দুর্ভাগ্যজনক। আমি বলবো দেবাশিস দা, আমি বলবো সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্যের এই যে নতুন পদক্ষেপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন প্রত্যাহারের দাবি রাজ্য সরকারের, এই যে পদক্ষেপ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আইনি চাপ বাড়ার একটা ইঙ্গিত? বিদেশ যাত্রা কি ভণ্ডুল হয়ে যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়? মনে হয় না। এখানে সুপ্রিম কোর্ট বিদেশ যাত্রার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, মানে সেক্ষেত্রে আর নতুন করে কি যাত্রা বন্ধ হবে? আর একবারে মানে আইনের চোখে একবার যে জিনিস এক্সাম্পল সেট হয়ে যায়, সেটা খুব বড় ভায়োলেশন না হলে সেই মানে আদেশ প্রত্যাহার হয় না। আমার মনে হয় না অভিষেক ব্যানার্জি আগামী দিনেও যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া হবে বা স্টপ করা হবে। আই ডোন্ট ফিল সো। এই যে তিনি ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে গেলেন, এর মানে এর ব্যাপারটা কি? মানে এ প্রসঙ্গে তার কি কি বাধা থাকবে, যে তিনি যদি আর ফিরে না আসেন, এই প্রশ্নটা উঠছে। এর সাথে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মানে একজন হোল্ডার হওয়ার ব্যাপারটা কি? যে দেশের সাথে আপনার এক্সট্রাডিশন প্যাক্ট নেই, সেক্ষেত্রে আইনে তাকে ফিরিয়ে নিয়ে আসাটা সত্যিই শক্ত। মানে যে একবার চলে যায় তাকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে অনেক কাঠখড় পুইয়ে তার আইনি লড়াই লড়ে সরকারকে সেভাবে রেডি করে নিয়ে আসতে হয়। যতই শর্ত থাকে, যত কিছু যখন আমরা কোনো বাইরে যাই ভিসা করার সময় আমাদের অনেক শর্ত লেখা থাকে, ঠিক আছে? তো আমিও গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে মানে দিয়ে গেছি, মানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেছি। তো সেক্ষেত্রেও দেখুন, আপনার তো সে দেশের সাথে প্রত্যাবর্তন চুক্তি থাকতে হবে। যদি না থাকে তাহলে সেই দেশের পুরোপুরি আপনি মর্জির ওপরে নির্ভর করছে সরকার যে তাকে ফেরত দেওয়া হবে কি দেওয়া হবে না। না দিলে কিচ্ছু করার নেই। আর আপনি ফোর্স করতে পারেন না, সে দেশের কোর্ট বাধা দিয়ে দেবে। তো সেক্ষেত্রে যারা পালান তারা জেনে শুনেই পালান, এক্ষেত্রে কোনো মানে বলতে পারেন যে কোনো উম, মানে এটা রকেট সায়েন্স না, জেনে সবকিছু করা। দেবাশিস দা, আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাকারী রাজীব সরকার, তিনি কিন্তু লিখেছেন যে দিল্লিতে কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলো। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলিদান দিয়ে কি নিজের সন্তান সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিলেন? তাহলে দেশের কোটি কোটি মানুষকে এই একই আইনে অন্য প্রয়োগ তাদের প্রতি কেন করা হবে? কেন মহামান্য সুপ্রিম কোর্ট এভাবে অন্ধ সাজার অভিনয় করছে? মানে মমতা ব্যানার্জি নিজেকে বলিদান দিয়েছেন বলে আমি মনে করি না। মানে এটা বলতে পারি যে তারা প্রচন্ড প্রভাবশালী ব্যক্তিত্ব, এখনো সরকারের বিভিন্ন জায়গায় বা মানে বিচার ব্যবস্থারও হয়তো অনেক মানে কি বলবো, বড় বড় আইনজীবী তাদের এত টাকা বিয়ার করতে পারেন, এত বড় মামলা প্রত্যেকটা দিন তারা ইয়ে করতে পারেন, অনেক বড় বড় আইনের বই থেকে ব্যাখ্যা করতে পারেন, এগুলো আছে। প্রশাসনিক স্তরেও যাদের যথেষ্ট পেনিট্রেশন আছে। বাট এটা ভাবা ঠিক না মমতা ব্যানার্জি কাউকে মানে নিজেকে বলি দিয়ে কাউকে ইয়ে করবো। মমতা ব্যানার্জির মতো স্বার্থপর ব্যক্তিত্ব কম আছে। মমতা ব্যানার্জিও যদি মানে প্রয়োজন পড়ে অন্যকে বলি দিয়েই নিজে, এতজনকে তো অলরেডি বলি দিয়েই দিয়েছে। এই ইয়েতে থাকা অবস্থায় যত স্ক্যাম হয়েছে, ওনার জন্য কম লোক জেল খেটেছে। মমতা ব্যানার্জি বরাবরই অন্যকে বলি দিতে ব্যস্ত থাকে। মমতা ব্যানার্জি নিজে স্যাক্রিফাইস করে অন্যকে পথ করে দেবেন, অতটা বোকা নন। দেবাশিস দা, বলবো যে মামলার রায় ঘোষণার কথা ছিল, তার আগেই বিচারপতির চেম্বারে ঢুকে মামলার নথি দেখার চেষ্টা করার অভিযোগ উঠল তৃণমূল নেতা সুজিত বসুর আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জামিনের মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কি বলবেন, কি চলছে? সার্কাস, মানে এগুলো এতদিন ধরে করে অভ্যেস, এখনো অভ্যেস যায়নি। শুভ্রা ঘোষ এই যে চুরি করে এখন
মানে কি অর্ডার করেছে সেটাও পাতা চুরি করে দেখা অভ্যেস। তো একটা কথাই বলতে পারি যে বিচারপতি নিজে না সরে গিয়ে আমার মনে হয় দেওয়া উচিত ছিল, যে ওইভাবে দেখতে এসেছিল তাকে পানিশমেন্ট দিয়ে তাকে কাস্টডিতে নেওয়া উচিত ছিল। সরে গিয়ে কি লাভ হবে? সরে গিয়ে তো কিছু লাভ হবে না। বিচারপতি শুভ্রা ঘোষের এই পদক্ষেপ তাকে কিভাবে দেখছেন? আমি সেটাই বললাম, নিজেকে উইথড্র করে কি হবে, বরং যে এটা করছিল তার এগেনস্টে ব্যবস্থা নেওয়াটা ভীষণ দরকার ছিল। প্রবণতা দেখা গেল সুজিত বসুর তার ছেলে বারংবার বলেছেন তার বাবা নির্দোষ, তো সেক্ষেত্রে তার আইনজীবীকে এভাবে নথি চুরি করতে হলো? তো চোরেদের তো একটা কিছু করে থাকতে হবে। ফাইল চুরির পরে নতুন হচ্ছে জাজমেন্ট চুরি, সেটাও নতুন তৃণমূলের মুকুটে নতুন পালক হতেই পারে। আপনারা দেখে যান আর কি কি চুরি বাকি। মানে বিচারক কিছু রায় লিখছে সেটাও চুরি করে দেখা। এরা পরীক্ষার খাতাতেও চুরি করে লিখতো, তারপরে ফাইলও চুরি করেছে, ডেটা চুরি করেছে, ল্যাপটপ চুরি, এখন বিচারকের কি জাজমেন্ট লিখছে সেটাও চুরি। আমার আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, সেটা হলো দাদা, অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেলে সিবিআই এর এসআইটি গঠন হলো। শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই এদিন জিজ্ঞাসাবাদ করলো এবং 9ই আগস্ট 2024-এ ডিউটিতে থাকা হাসপাতালের 3জনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার কি কোথাও গিয়ে আসল জায়গায় হাত দিল সিবিআই? আমি সত্যি বলতে পারছি না, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এই কেসটা জলের মতো আমার কাছে পরিষ্কার, যারা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ঘটিয়েছে, মানে ধরুন যাদের দ্বারা হয়েছে, পিডাব্লিউডি, এখানে চিফ ইঞ্জিনিয়ারও আছে, তার মধ্যে যা লেবার আছে তাদের লেবারদের অ্যারেস্ট করলে বলেই তো কার ইনস্ট্রাকশনে করেছে। যারা কন্ট্রাক্টর নিশ্চয়ই তাদের নামই বলতো, কে ইনস্ট্রাকশন দিয়েছে, তাকে জিজ্ঞেস করলেই নিশ্চয়ই ইঞ্জিনিয়ারের নাম বলতো, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে পুলিশের নাম বলতো, সিপি বা কোনো ডিসির নাম বলতো, ডিসি কে জিজ্ঞেস করলে সিপির নাম বলতো, সিপি কে জিজ্ঞেস করলে মমতা ব্যানার্জির নাম বলতো। এর জন্য তো এত কিছু ভাবতে হয় না, ওই তদন্ত চলবে। কিন্তু আমি তো অনেক তদন্ত নিজে করে এসেছি, তদন্তর এটা হওয়া উচিত ছিল আউটকাম, যেটা হয়নি। ভেঙে ফেলে সবকিছু সুন্দর করে এভিডেন্স ডিস্ট্রয় করে তারপরে দিয়েছে ইয়ের কাছে, সিবিআইয়ের কাছে। সিবিআই হয়তো করতে পারছে না, কিন্তু সিবিআই এটা করণীয় ছিল, তাহলেই মমতা ব্যানার্জি ধরা পড়ে যেত।